আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করলাম, হ্যাঁ? আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তার মানে ওয়েব ডিজাইন সম্বন্ধে আমরা মূলত কিছু হলেও জানি যে ওয়েব ডিজাইনটা আসলে কি, ওয়েব ডিজাইন আসলে কি করে করা হয়। এই জিনিসটা আমরা আসলে মূলত জানি, যে কারণে আমরা এখানে কিন্তু এসেছি। যদি আমরা এই বিষয়ে না জানতাম তাহলে কিন্তু আসতাম না, তাই না? ওয়েব ডিজাইন সম্বন্ধে একটু হলে কিন্তু আমরা আমাদের আইডিয়া আছে, তারপরে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো এই জিনিসটা নিয়ে, যে আসলে কি দিয়ে কি হয়। রেসপন্সিভ ওয়েব ডিজাইনের মানেটা হচ্ছে এরকম যে আপনার প্রত্যেকটা ডিভাইসে গেলে আমাদের ওয়েবসাইটটা কেমন আসবে। যেমন আমাদের কাছে অনেক ধরনের ডিভাইস থাকে, সেটা হতে পারে মোবাইল। আর যখন আমরা মোবাইলটাকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ আকারে দেখি, সেটা এক ধরনের ডিভাইসে চলে যায়। আবার যখন আমরা এটাকে ট্যাবে দেখি, তারপরে হচ্ছে ল্যাপটপে দেখি বা প্রজেক্টরে দেখি বলেন, কম্পিউটার বা অনেক ধরনের বড় স্ক্রিনে দেখি। তার মানে প্রত্যেকটা স্ক্রিনে আমার যেই ওয়েবসাইটটা যাবে, যখন আমি যে স্ক্রিনে আমার ওয়েবসাইটটাকে নিব, ওই স্ক্রিনে যেন আমার ওয়েবসাইটের জিনিসটা সুন্দর দেখা যায়। এইটার নামই হচ্ছে মূলত রেসপন্সিভ, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসে যে জন্য আমাদের স্ক্রিন গুলা খুব ভালো থাকে। আমরা এখানে দেখতে পারতেছি কেউ আঁকাআঁকি করতেছেন। আচ্ছা, এই কাজগুলা কেউ না করি, আমরা এখানে আঁকাআঁকি করতেছি কেন? কে এঁকেছেন ভাই? একটু ডিলিট করে দেন আপনি। যে এঁকেছেন এখানে একটু ডিলিট করে দেন। জুমের মধ্যে কে আঁকাআঁকি করতেছেন? এই কাজটা আমরা করবো না ভাই। জুমের মধ্যে কেউ আঁকাআঁকি করেন না। আচ্ছা, এখন আমরা তারপরে এরকম করতেছেন। আমরা কেউ জুমের মধ্যে আঁকাআঁকি না করি, কেউ ড্র না করি। আমাদের মধ্যে অনেকে এখনো নিজেকে মিউট করেন নাই, প্লিজ নিজেকে মিউট করে রাখেন। আমরা সবাই নিজেকে মিউট করে রাখি, একজন একজন করে। আমি আসলে কয়জনকে মিউট করব? আচ্ছা, এখন আমরা আসলে দেখি যে ওয়েবসাইটটা আসলে মূলত কি। ওয়েবসাইটের সংজ্ঞা যদি আমি আপনাদেরকে বলতে চাই, ওয়েবসাইটটা হচ্ছে এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়ে হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট। আমরা যদি পরের পেজে যাই, আমরা এই জিনিসটা দেখতে পারবো। কে কথা বলতেছেন এভাবে? আচ্ছা, হ্যাঁ, সবাইকে আনমিউট মিউট করে দিয়েছে। প্রথমে সংজ্ঞাটা হচ্ছে আমাদের হোয়াট ইজ ওয়েবসাইট। তার মানে হচ্ছে ওয়েবসাইটটা কি। ওয়েবসাইটটা হচ্ছে মূলত এরকম এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়ে হচ্ছে মূলত একটা ওয়েবসাইট। এখন কথা আসতে পারে বা প্রশ্ন আসতে পারে যে আসলে ওয়েব পেজটা কি। ওয়েব পেজটা হচ্ছে এরকম, আমরা যদি একটা ওয়েবসাইটে যাই তাহলে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারবো বিষয়টা। আমরা এখান থেকে আমাদের নিজস্ব একটা প্রজেক্টে যাই। ওয়েবসাইটটাকে দেখতে পারতেছি আমরা, স্ক্রিনকে দেখতে পারতেছি ঠিকঠাক। আচ্ছা, দেখেন আমাদের সংজ্ঞাটা ছিল এরকম, এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়ে হচ্ছে মূলত একটা ওয়েবসাইট। এখন ওয়েব পেজটা কি? এই যে আমরা যে জিনিসটা আমাদের সামনে দেখতে পারতেছি, যেটাকে বলা হয় হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড। তার মানে আমরা ফ্রন্টে যে জিনিসটা দেখতে পাই, আমরা চোখের সামনে যে জিনিসটা দেখতে পাই, এটা হচ্ছে একটা ওয়েব পেজ, বা এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, বা এটা হচ্ছে একটা ওয়েবসাইট।
আমরা এখানে অনেক কিছু দেখতে পারবো, যেমন এটা হচ্ছে একটা ব্যানার পার্ট, এর উপরে আমরা দেখতে পারতেছি একটা ন্যাব বার তৈরি করা হয়েছে। এরপরে নিচে আসলে দেখতে পারবো কিছু সার্ভিস, দেন আমরা কিছু দেখতে পারতেছি প্রজেক্ট রাখা হয়েছে, এবং আমরা নিচে আসলে দেখতে পারবো আমাদের যে সার্ভিস গুলো আছে সেই সম্বন্ধে এখানে একটা ভিডিও পার্ট দেওয়া আছে, এখানে একটা কাউন্টার পার্ট দেওয়া আছে, এখানে কিছু রিসেন্ট পোস্ট দেওয়া আছে। আমরা যে জিনিসটা দেখতে পারতেছি এইটা হচ্ছে মূলত একটা ওয়েব পেজ, আর এই পুরো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়ে হচ্ছে মূলত আমাদের একটা ওয়েবসাইট। এখন এখানে বলা হয়েছে এক বা একাধিক। আমরা যদি সার্ভিসে ক্লিক করে আপনি দেখতে পাবেন আমাকে এটা কিন্তু স্ক্রল করে নিচে নিয়ে আসছে, তার মানে সার্ভিসটা আমার এই যে আমাদের হোম পেজটা আছে এই হোম পেজের মধ্যে কিন্তু রিলেটেড, আমাদের কিন্তু সার্ভিসের জন্য অন্য কোনো পেজে নিয়ে যায় নাই। সেম ভাবে যদি আমরা প্রজেক্টে ক্লিক করে আরেকটু নিচে নিয়ে আসবে, তার মানে এটাও আমাদেরকে অন্য কোনো পেজে নিয়ে যায় নাই। তার মানে আমি বুঝতে পারতেছি এটা একটা ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়েছে, আর এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় মূলত একটা ওয়েবসাইট। তার মানে সূত্রে যেটা বলা ছিল একটা বা দুইটা বা একাধিক হইতে পারে, আমাদের এখানে একটা ওয়েব পেজ দেওয়া আছে আর সেটার ধারণাই মূলত হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এখানে একটা ওয়েব পেজের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এখন হচ্ছে যে একাধিক ওয়েবসাইট তাহলে আমরা কোথায় পাবো? একাধিক ওয়েবসাইটের জন্য আমাদের অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলোকে বলা হয় হচ্ছে মাল্টিপল ওয়েবসাইট। মাল্টিপল ওয়েবসাইটের জন্য আমরা এখান থেকে থিম ফরেস্টে চলে যাই। থিম ফরেস্টে গেলে অনেক ধরনের ওয়েবসাইট আপনাদেরকে উদাহরণ দিতে পারবো এখান থেকে। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে একটা সবাইকে আমি বারবার মিউট করতেছি, তারপরও নিজেকে আনমিউট করে রাখতেছেন। সবাই নিজেকে একটু মিউট করে রাখেন, কারণ আমরা এখানে অনেকজনে ক্লাস করতেছি, তো একজনের জন্য যদি সবার সমস্যা হয় তাহলে তো এটা কেমন দেখা যায়। আমরা একটা ওয়েবসাইট এখান থেকে বের করি, তারপরে আপনাদেরকে উদাহরণটা দেখাচ্ছি। এখান থেকে আমরা ই কমার্সও দেখতে পারি, অনেক ধরনের ই কমার্স সাইটও দেওয়া আছে। আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা ঠিকঠাক দেখতেছেন নাকি স্ক্রিনও আটকে আটকে আসতেছে? আচ্ছা, একটু ধৈর্য ধরেন, আমি একটা ওয়েবসাইট এখান থেকে বের করি তাহলে বুঝতে পারবেন। ওকে, দেখেন এইটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট আর এইটা হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট। এখন দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি যখন সার্ভিস এটাতে ক্লিক করতেছি তখন কিন্তু সে আমাকে নিচে নিয়ে আসতেছে, অন্য কোনো পেজে কিন্তু নিয়ে যায় নাই। আবার এখানে অনেক ধরনের হোম দেওয়া আছে, এটা হচ্ছে হোম ওয়ান, হোম টু, মানে এখানে অনেক ধরনের হোম পেজ দেওয়া আছে, 12টা পর্যন্ত হোম পেজ দেওয়া আছে। ক্যাটালগের মধ্যে মেনুর যে ক্যাটাগরি, এইগুলো এখানে অনেকগুলা ক্যাটাগরি দেওয়া আছে। এরপরে ব্লগে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো অন্য ধরনের একটা পেজে কিন্তু নিয়ে গেছে। এই যে এটা হচ্ছে একটা অন্য পেজ। সেম ভাবে যদি আমরা এখান থেকে কন্টাক্টে ক্লিক করি তাহলে আমাদেরকে নিয়ে গেছে হচ্ছে কন্টাক্ট পেজে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই ওয়েবসাইটটা হচ্ছে একটা মাল্টিপল ওয়েবসাইট, আর এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ল্যান্ডিং ওয়েবসাইট। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এইটা একটা একটা ওয়েব পেজের সমন্বয়ে গঠিত, আর এখানে অনেক ধরনের ওয়েব পেজ কিন্তু তৈরি করা আছে, যেমন হোম পেজ আছে অনেকগুলা, ক্যাটাগরি ক্যাটালগের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি দেওয়া আছে, ব্লগের মধ্যে একটা পেজ তৈরি করা আছে, পেজেস এর মধ্যেও কিন্তু প্রাইভেসি পলিসি এগুলো অনেক ধরনের পেজ তৈরি করে রাখা হয়েছে, এবং সেম কন্ট্যাক্টের মধ্যে দেখতে পাচ্ছি আমরা অন্য একটা পেজ আছে। তার মানে এটা হচ্ছে একটা মাল্টিপল ওয়েবসাইট। আমরা যে সূত্রটা এখন দেখলাম, এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়েছে মূলত আমাদের একটা ওয়েবসাইট। তার মানে এখানে একটা ওয়েব পেজও থাকতে পারে, আবার আপনার এখানে অনেক ধরনের পেজও কিন্তু থাকতে পারে। এরপরে আমরা যে জিনিসটা এখানে দেখবো, হাউ মেনি টাইপস অফ ওয়েবসাইট বেসড অন পেজেস, এইমাত্র যেটা বললাম পেজের উপরে ভিত্তি করে ওয়েবসাইট কয় ধরনের হয়। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কোনটা? ল্যান্ডিং পেজ হচ্ছে একটা মাত্র ওয়েব পেজ থাকবে, যেমন এই যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে মাত্র একটা ওয়েব পেজ।
কেন এটা আমরা কিভাবে বুঝতেছি যে আমরা প্রজেক্টে যখন বা সার্ভিসে যখন ক্লিক করতেছি তখন সেটা আমাদেরকে নিচে নিয়ে আসছে, অর্থাৎ এটা কিন্তু কোনো মাল্টি পেজ নাই। আবার এখানে দেওয়া আছে হচ্ছে মাল্টিপল পেজ। মাল্টিপল পেজ কোনটা? মাল্টি পেজ হচ্ছে যখন আমরা এক বা একাধিক পেজ পাবো, যেমন হোমের জন্য অনেকগুলা ক্যাটাগরি এখানে দেওয়া আছে, ব্লগে ক্লিক করলে আমরা ব্লগে যেতে পারতেছি। তার মানে এখানে অনেক ধরনের পেজ কিন্তু দেওয়া আছে, যেটাকে বলা হয়েছে মূলত মাল্টি পেজ, তাই না? তার মানে আমরা দুইটা পেজ দেখলাম, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ বা সিঙ্গেল পেজ, আরেকটা দেখলাম সেটা হচ্ছে আমাদের মাল্টি পেজ। সেটা আর এটা হচ্ছে পেজের উপরে ভিত্তি করে মূলত দুই ধরনের ওয়েব পেজ আমরা পাই, আর সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ একটা, মাল্টি পেজ একটা। এখন লেআউটের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের কাছে দুই ধরনের ওয়েবসাইট আছে লেআউটের উপরে। সেটা কি? সেটা প্রথমটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট কোনটা সেটা একটু আমরা দেখে আসি। স্ট্যাটিকের বাংলা এরকমটাই, মানে হচ্ছে যে আপনার যে কন্টেন্ট গুলো স্থির অবস্থায় থাকে, স্ট্যাটিক মানে হচ্ছে স্থির থাকে। আমরা যদি এখানে দেখি আমাদের এই যে কন্টেন্ট গুলা, আপনি এটাকে পার্সোনাল পোর্টফোলিও হিসেবে কিন্তু গণ্য করতে পারেন। অর্থাৎ আপনি একজন পার্সন, আপনার হিসেবে নিজস্ব একটা পোর্টফোলিও থাকলেও, যেখানে আপনি আপনার কাজগুলোকে সাজিয়ে রাখলেন, বিভিন্ন ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে আপনার কাজগুলো দেখলো, এটা হচ্ছে মূলত একটা পার্সোনাল পোর্টফোলিও, যেটাকে একটা স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। কেন? আপনার কিন্তু এখানে নাম থাকতে পারে, এখানে লোগো দেওয়া আছে, আপনার এখানে নাম থাকতে পারে। তার মানে কি এইটা তো না যে আপনি এখানে 1 বছর পরে পরে আপনার নাম চেঞ্জ করবেন। এখানে আপনার ছবি দেওয়া আছে, হইতে পারে আপনি এই ছবি আপনার প্রয়োজনে 1 বছর বা 2 বছর পরে প্রয়োজনে কিন্তু এটা চেঞ্জ করলেন, বাট প্রতি সপ্তাহে প্রতিদিন কিন্তু এটা চেঞ্জ হবে না। এখানে যে কন্টেন্ট গুলা বা টেক্সট গুলা দেওয়া থাকে, কন্টেন্ট গুলা বলতে আমি কি বোঝাচ্ছি? কন্টেন্টের মাঝখানে ভিডিও থাকতে পারে, ছবি থাকতে পারে, টেক্সট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। একটা ওয়েবসাইটের মাঝখানে যা থাকে সবগুলাকে মূলত বলা হয় হচ্ছে কন্টেন্ট। এখন এই কন্টেন্ট গুলা যে আপনার আসলে প্রতিদিনই চেঞ্জ করার প্রয়োজন হবে এমনটা কিন্তু না। একটা পার্সোনাল পোর্টফোলিওর মধ্যে কিন্তু প্রতিদিন একটা কন্টেন্ট চেঞ্জ করার কোনো প্রয়োজনই হয় না। যেমন এখানে আপনার নাম থাকলে এটা আপনি প্রতিদিন চেঞ্জ করবেন না। এখানে আপনার সম্বন্ধে কিছু সার্ভিস থাকবে, সেগুলো তো আপনি প্রতিদিন চেঞ্জ করবেন না। হয়তোবা আপনার 1 বছর পরে আপনি একটা নতুন স্কিল আপনার মধ্যে আসলো, সেটা এখানে আপনি অ্যাড করবেন, জাস্ট এটাই। তবে এই কাজটা করার জন্য মূলত যারা কাজটা পারে, যারা ওয়েব ডিজাইন পারে তারাই কিন্তু করতে পারবে। আপনি যদি ক্লায়েন্টের দিক থেকে বিবেচনা করেন, আপনি এই কাজটা করে হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিলেন। ক্লায়েন্টকে যদি আপনি বলেন যে আপনি এখান থেকে লোগোটা চেঞ্জ করেন, সে যদি ওয়েবসাইট ডিজাইন না করতে পারে, কোনোভাবে কিন্তু এই ডিজাইনটা চেঞ্জ করতে পারবে না, এখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারবে না। কিন্তু আপনি পারবেন, কারণ হচ্ছে আপনি ওয়েব ডিজাইন পারেন এই জন্য। এরপরে আপনার এখানে আপনার সম্বন্ধে কিছু অ্যাবাউট থাকতে পারে, এই জিনিসগুলো কিন্তু কখনো চেঞ্জ হয় না। ভিডিও সম্বন্ধে বা আপনার এখানে যে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো থাকবে, আপনি কতগুলা কাজ করেছেন, কত কাপ টি মানে চা খাওয়া হয়েছে বা এরকম জিনিসগুলো, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, এগুলো হয়তোবা বছরে বা মাসে একবার আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু ক্লায়েন্ট কখনো এটাকে চেঞ্জ করতে পারবে না। তার মানে এখানে জিনিসগুলো একদম স্ট্যাটিক বা স্থির অবস্থায় থাকতেছে, যেটাকে বলা হয় হচ্ছে মূলত স্ট্যাটিক ওয়েবসাইট বা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। পার্সোনাল পোর্টফোলিও হতে পারে, বিজনেস হতে পারে, তারপরে অ্যাপস রিলেটেড অন্য যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। মূলত এটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। দেন আমরা যাব হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটটা কি। ডাইনামিক ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের বলতে হয় হচ্ছে ফেসবুকের কথা। কারণ ফেসবুকে আপনি তাকান, ফেসবুক কিন্তু মার্ক জুকারবার্গ তৈরি করে দিয়েছে, আপনি আমি সবাই কিন্তু ফেসবুকটা ইউজ করতেছি। তাই বলে কি আমরা যখন ফেসবুকে একটা পোস্ট করি, তখন কিন্তু আমাদের কি আপনার কোড লিখতে হয়? ফেসবুকে যখন আমরা পোস্ট করি আমাদেরকে কোনো কোড লিখতে হয়? যখন আমরা কমেন্ট করি, লাইক করি, শেয়ার করি, তখন কি আমাদেরকে কোনো কোড লিখতে হয়? এই যে কাজটা হচ্ছে, এই কাজটা কে করে দিয়েছে? এই কাজটা করে দিয়েছে যে ফেসবুকটা ডেভেলপমেন্ট করেছে সে। মূলত এইখানে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটাই কিন্তু কাজ করতেছে। একটা স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি দেখবেন শুধুমাত্র ফ্রন্ট এন্ড দিয়ে কিন্তু কাজগুলো করা যায়, জাস্ট আপনি আপনার ইনফরমেশন গুলো শুধু এখানে শো করালেন। বাট আপনার যদি এমন প্রয়োজন হয়, আপনি ক্লায়েন্টের ইনফরমেশন বা হচ্ছে যে আপনার আপনার এখানে যারা আসবে, ভিজিটর যারা আসবে, তাদের ইনফরমেশন গুলো এখানে নিবেন, তাহলে কিন্তু ওয়েবসাইটের মধ্যে ফ্রন্ট এন্ডের সাথে সাথে ব্যাক এন্ডও চলে যেতে হয়। আর ব্যাক এন্ডের জন্য আমাদের অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেমন পিএইচপি আছে, পাইথন আছে, জাভাস্ক্রিপ্টের অনেক লাইব্রেরি আছে, যেমন নোড.জেএস আছে। এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ব্যাক এন্ডে যখনই চলে যাবেন তখনই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের কাজ করতে হয়। তার মানে ডাইনামিক ওয়েবসাইটে যখনই আপনি যাবেন, তখন একটা বিষয় খেয়াল করবেন, ডাইনামিক ওয়েবসাইটে সবকিছুই কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়। যেমন ফেসবুকে আপনি যদি একটা পোস্ট করেন, সেখানে কিন্তু পোস্টের জন্য আপনাকে কোনো কোড করতে হয় না। যা কিছু করার প্রয়োজন সেগুলো কিন্তু যে ওয়েবসাইটটা কি ডেভেলপমেন্ট করছে সেই করে রাখতেছে। আপনি জাস্ট একটা ক্লিক করলেন আর পোস্ট হয়ে গেল। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের কাজ। তার মানে ডাইনামিক ওয়েবসাইটে আমরা পেলাম হচ্ছে প্রতিনিয়তই সব ধরনের কন্টেন্ট আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো ধরনের কোডই কিন্তু ইউজ করতে হবে না বা কোড করতে হবে না। বাট স্ট্যাটিক ওয়েবসাইটে আপনি করতে পারবেন, তবে সেটা যে ওয়েবসাইট ডিজাইন না করতে পারে সে কিন্তু পারবে না।
বোঝা গেছে এই জিনিসটা, স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটটা কি, এই বিষয়টা কি আমরা কমপ্লিট, মানে ধারণা, সম্পূর্ণ ধারণা পেয়েছি এখানে? ওকে, দেন আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ ডোমেইন এন্ড হোস্টিং। ডোমেইন এবং হোস্টিংটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে মাস্ট আমাদের ইউজ করতে হয়। এখন কথা হচ্ছে ডোমেইন এবং হোস্টিংটা কি। আমি যদি আপনার নাম দিয়ে চিন্তা করি, আপনার নাম হতে পারে রাকিব। এই রাকিব নামটা হচ্ছে একটা ডোমেইন, অর্থাৎ ডোমেইনটা মানে হচ্ছে একটা পরিচিতি, যে জিনিসটার দ্বারা কোনো কিছুকে পরিচয় করানো হয়। যেমন আপনার নাম হচ্ছে রাকিব, তার মানে কেউ যদি বলে যে আমি অমুক জায়গায় যাব, রাকিবের বাসায় যাব, তার মানে সে বলে দিতে পারবে যে রাকিবের বাসা হচ্ছে এখানে। সে কিন্তু রাকিব নাম দিয়েই পরিচয়টা পেল। এটা হচ্ছে ডোমেইনের কাজ। সেম এরকম, তার মানে প্রত্যেকটা ওয়েবসাইটের এক একটা নাম থাকে। যেমন আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে নগরটেকাটি.com। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের একটা ওয়েবসাইট আছে, creativeIT.com। এটা হচ্ছে একটা ডোমেন নেম। দেন হচ্ছে হোস্টিং। হোস্টিংটা কি, একটা গ্লাসের মধ্যে যখন আপনি পানি রাখবেন, তখন ওই যে জায়গাটা গ্লাসের মধ্যে আছে, ওই জায়গাটাকে মূলত বলা হচ্ছে হোস্টিং। অর্থাৎ কোনো কিছুকে রাখার জন্য যখন একটা জায়গার প্রয়োজন হয়, তখনই সেটাকে বলা হয় হচ্ছে মূলত হোস্টিং। তার মানে অনলাইন সার্ভারে আমাদের এই জিনিসগুলোকে অবশ্যই কোথাও না কোথায় রাখতে হয়। আর সেটা হচ্ছে সার্ভার, আর সার্ভারের মধ্যে নিজস্ব নিজস্ব একটা হোস্টিং কিনতে হয়, আর ওই হোস্টিং এর মাঝখানে কি করতে হয়, আমাদের এই জিনিসগুলোকে রাখতে হয়, যেখান থেকে আমরা চাইলে যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জাস্ট আমাদের এই ডোমেইন নেমটাকে কল করেই কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে শো করাতে পারি, বা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারি। দেন হচ্ছে হোয়াট ইজ এসটিটিপি অ্যান্ড এসটিটিপিএস। এই দুইটা জিনিস কি। এইচটিটিপি এটার মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে এটার ফুল মিনিংসটা আমরা পাচ্ছি, একটু নোট করে নেবেন এই বিষয়গুলো। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন এই জিনিসটা কি, আমরা যখনই একটা কোনো একটা কিওয়ার্ড লিখে ওয়েবসাইটে হচ্ছে যে সার্চ করি, যেমন আমরা এখানে একটু গুগলে যাই, আমরা এখানে গিয়ে সার্চ করি হচ্ছে ইউটিউব। ইউটিউব ইউটিউব লিখি, সমস্যা না, আমরা ইউটিউবে না যাই, অন্য একটা কিছুতে যাই। যেমন আমরা এখানে লিখি হচ্ছে অন্য একটা আইকন ওয়েবসাইটের নাম লিখি, যেমন flaticon.com। যে কোনো একটা ওয়েবসাইটের আপনাদেরকে জাস্ট উদাহরণটা দিলে হচ্ছে। আমরা এখানে ক্লিক করলাম হচ্ছে flaticon.com। এখানে যে দেখতে পারতেছেন flaticon.com, এই জিনিসটা হচ্ছে একটা ডোমেন। দেন এই যে ওয়েবসাইটটা রাখা আছে অনলাইন সার্ভারের মধ্যে, যে জায়গাটার মধ্যে রাখা আছে, ওই জায়গাটার নামই হচ্ছে কি, হোস্টিং। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে দেওয়া আছে হচ্ছে https। এই HTTPS টা কি, HTTPS টা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। যখনই আমরা একটা কোনো কিছু অনলাইনে বা গুগলে লিখে সার্চ করি, তখনই কিন্তু ওইটা আমাদের সামনে চলে আসে না। হয়তো আমরা দেখতে পারতেছি ওইটা আমাদের সামনে চলে আসছে, বাট এটার ব্যাকএন্ডে কি হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা জানি না। যখনই আমরা কোনো কিছু লিখে গুগলে সার্চ করতেছি, তখন সেটা চলে যাচ্ছে আমাদের সার্ভারে। সার্ভারে গিয়ে সেটা সার্চ করতেছে যে আসলে এই ডোমেন নামে কোনো কিছু কি হোস্টিং এ রাখা আছে কিনা। যখনই সে দেখতেছে যে হ্যাঁ, এই ডোমেন নামে হোস্টিং এ একটা জিনিস রাখা আছে বা একটা ওয়েবসাইট রাখা আছে, তখনই সে একটা ফিরতি রিকোয়েস্ট দিতেছে আমাকে। এই যে আমি ওয়েবসাইটটা দেখতে পারতেছি, এটা কিন্তু সে আমাকে ফিরতি দেখাচ্ছে। আমি যখন এটাকে ক্লিক করে এখানে সার্চ করলাম, তখন এটা সার্ভারে গেল, সার্ভারে গিয়ে খুঁজলো, খোঁজার পর যখন পেলো, তখন কিন্তু সেই সার্ভার থেকে আমাকে এটা রিপিট করে আমার ওয়েবসাইটটা এখানে শো করাচ্ছে। তার মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরের কাজটা হচ্ছে আপনার এবং সার্ভারের মধ্যে যে জিনিসগুলো ট্রান্সফার হয়, এই জিনিসগুলো সিকিউর অবস্থা থাকে, যেখানে চাইলেও কোনো কেউ কিন্তু এটাকে হ্যাক করতে পারার সম্ভাবনাটা খুব কম। করতে পারবে না যে এরকমটা না, তবে খুব কম মানুষ এটাকে আসলে হ্যাক করতে পারবে, বা আপনার যে ট্রান্সফারের যে ডাটাগুলো আছে এগুলো চুরি করতে পারবে। বাট এইচটিটিপি যেটা আছে, যেটাকে বলা হয় হচ্ছে মূলত হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইটার দ্বারা কিন্তু আপনার এবং সার্ভারের মধ্যে যে জিনিসগুলো আদান প্রদান হয় বা যে ডাটাগুলো আদান প্রদান হয়, এই ডাটাগুলো কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকে বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা সিকিউর না। আপনি একটা বিষয় খেয়াল করবেন যে এইচটিটিপি যেটা আছে, এটার পাশে কিন্তু কোনো লক আইকন নাই। আপনি যদি এখানে দেখেন, এইচটিটিপিএস এর পাশে কিন্তু একটা লক আইকন দেওয়া আছে, তার মানে এটা কি, সিকিউর অবস্থায় আছে। আর আমাদের এসটিটিপি যেটা আছে, এটা হচ্ছে সিকিউর না, এটা কিন্তু কোনো লক অবস্থায় থাকে না। অনেক ধরনের ওয়েবসাইটে প্রায় এরকম থাকে, শুধুমাত্র এসটিটিপি থাকে, বাট যেগুলো আসলে ভ্যালু ফর মানি হয় বা অনেক ধরনের কাজ, অনেক ধরনের ইনফরমেশন থাকে, সেগুলো আপনার হয় হচ্ছে এসটিটিপি এস। এই জিনিসটা আমরা অনেকেই জানতাম না। আশা করি এই জিনিসটা, এই দুইটা সম্বন্ধে আপনাদের সামান্যতম হলে ধারণা দিতে পেরেছি আমরা। দেন হচ্ছে আমরা ডিফারেন্সটা তো দেখলামই, এসটিটিপি আর এস। কোনটা কোনটা?
আচ্ছা, এইচটিটিপিএস, এইচটিটিপিটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকমই, এইচটিটিপিটা আপনার সিকিউর অবস্থায় থাকে না, কিন্তু এইচটিটিপিএস টা হচ্ছে সিকিউর। অর্থাৎ এইচটিটিপি এর মাধ্যমে আপনার এবং সার্ভারের মধ্যে যে ডাটাগুলা ট্রান্সফার হয় সেগুলা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, যে কেউ এটা চুরি করতে পারে। বাট এইচটিটিপিএস হচ্ছে সিকিউর, আর এই সিকিউরনেস এর কারণে কিন্তু সে আপনার এবং সার্ভারের মধ্যে যে ডাটাগুলা ট্রান্সফার হয় সেগুলা চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম। বলা যায় যে এখানে এখানে আসলে চুরি হয় না, কারণ যেহেতু গুগলের সার্ভিস এগুলো আসলে হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম। পার্থক্যটা হচ্ছে এটাই, এটা হচ্ছে সিকিউর আর এটা হচ্ছে সিকিউর না। বোঝা গেছে এই বিষয়টা? ওকে, ওয়েলকাম। দেন হচ্ছে আমরা ডিফারেন্সটা তো দেখলাম। এখন হচ্ছে ইমেল সিগনেচারটা কি। আমরা যখন ওয়েবসাইট একটা তৈরি করতে যাব, ওয়েবসাইট তৈরি করার আগে আমরা যখন এইচটিএমএল শিখি, এইচটিএমএল শেখার পরে আমরা আপনাদেরকে যে একটা সার্ভিস দেই, আর সেটা হচ্ছে ইমেল সিগনেচার। আমরা অনেকে জানি না আসলে ইমেল সিগনেচারটা কি। আমরা যাব হচ্ছে ফাইবারে, দেখবো যে ফাইবারে আসলে ইমেল সিগনেচার বলে কোনো সার্ভিস আছে কিনা। আমরা যাই হচ্ছে ফাইবারে, এখানে লিখে সার্চ করি হচ্ছে ইমেল, ইমেল সিগনেচার লিখে সার্চ করলাম। এখানে আমাকে কিন্তু সার্ভিসগুলো দেখাচ্ছে ৩,২৯৪টা সার্ভিস কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে, এবং প্রতিনিয়ত ইমেল সিগনেচারের উপরে আমাদের কাজ আসতেছে, প্রতিনিয়ত ইমেল সিগনেচারের উপরে কিন্তু গিগা খোলা হচ্ছে। আমরা এখানে বাংলাদেশের একটা আইডিয়াল হিসেবে আপনাদেরকে পরিচিত করাবো। বাংলাদেশের একটা মেয়ে আছে, আহ, এই যে দেখেন ফারহানা মালিহা, এটা আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সদস্য, আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের স্টুডেন্ট। সে আপনার কাজ শুরু করেছে হচ্ছে 2015 সালে কাজ করেছে, এবং অলরেডি তার কাছে কাজ আছে হচ্ছে 5টা অর্ডার কি আছে। এবং আপনি একটা অবাক একটা কথা হচ্ছে, আপনি যখনই তার এই ওয়েবসাইট, তার যে প্রোফাইলটা আছে ভিজিট করবেন, আপনি সবসময় এখানে একটা না একটা অর্ডার কিউ দেখবেন, কখনোই তার প্রোফাইলটা খালি থাকে না। সে এই যে জায়গাটায় এসেছে, সে এই জায়গাটাকে আসলে 1 বছর 2 বছরে আসছে। 2015 সালে সে গিগটা খুলেছে, আর এখন হচ্ছে 2021, প্রায় 5-6 বছরের ডিফারেন্ট। তার মানে আমরা অনেকেই চিন্তা করি যে আসলে অনলাইন থেকে অনেক টাকা পয়সা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, সম্ভব, যদি আপনি 5-6 বছর এইভাবে ধৈর্য ধরে আপনার মধ্যে ধৈর্য থাকে, তাহলে কিন্তু সম্ভব। আপনার এখানে সার্ভিস দেখেন, 2852টা কাজ কিন্তু সে অলরেডি করেছে, 5টা কাজ অলরেডি তার কাছে আছে, এবং তার রেটিং হচ্ছে 5 এর মধ্যে 4.9। তার যে বেসিক প্যাকেজ সেটা হচ্ছে $10, স্ট্যান্ডার্ডে যায় $20, প্রিমিয়ামে হচ্ছে $40, এবং সব থেকে আশ্চর্যজনক কথা হচ্ছে সে কখনোই $10 কাজ করে না, কারণ যেহেতু সে একটা লেভেল 2 সেলার। 5 বছর পরিশ্রম করার পরেই কিন্তু সে লেভেল 2 পর্যন্ত আসতে পেরেছে। আপনারা যারা এই যে মনে করি যে আসলে অনলাইনে একটা কাজ শিখবো, শিখেই ডলার ইনকাম করব, হাজার হাজার ডলার ইনকাম করুন এইখান থেকে, এই ভিডিও দেখুন, আসলে এগুলা কিন্তু সবে ভুয়া, এগুলা করে আসলে কোনো কিছু করা যায় না। অনলাইন জিনিসটা এখান থেকে আপনি যদি লেগে থাকতে পারেন, ভালো একটা বেনিফিট এবং ভালো একটা ফিচার এখান থেকে আসলে করা সম্ভব। আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, জাস্ট একটু ক্যালকুলেটরটা নেই, আমরা দেখতে পাবো 2852টা। এই 2852টাকে যদি আমরা সর্বনিম্ন ডলার, যেটা এটা হচ্ছে $10 প্যাকেজ তার, আমরা যদি সর্বনিম্ন $10 দিয়ে ইনটু দেই, $28,500 ইনটু হচ্ছে, আমি 80 টাকা করে ধরি, তারপরে সে কিন্তু এখান থেকে 22,80,000 টাকা ইনকাম করেছে মাত্র 5 বছরে, শুধুমাত্র ইমেল সিগনেচার তৈরি করে। আপনি জাস্ট দেখেন টেমপ্লেটটা দেখেন, জাস্ট এই যে ডিজাইনটা দেখতে পারতেছেন, এই এতটুকু ডিজাইন, কিন্তু এছাড়া আর কোনো ডিজাইন এখানে নাই। আর সব থেকে বড় কথা হলো এখানে জাস্ট HTML এবং CSS, শুধুমাত্র ইনলাইন CSS, এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আসলে কাজ করা যায়। তবে পরিশ্রম করতে হবে এবং এখানে আসলে ধৈর্য ধরে থাকতে হবে। যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে কিন্তু এই জিনিসটা নিয়ে, জাস্ট এইটার উপরে যদি আপনি স্কিলড হতে পারেন, তাহলে ভালো পরিমাণ একটা বেনিফিট এখান থেকে পাওয়া সম্ভব। জাস্ট এরা না, এখানে যারা আছে সবাই কিন্তু কাজ পাইতেছে, সবাই। আপনি যেই গিগটাই দেখেন না কিন্তু, সবাই কিন্তু এখানে কাজ পাইতেছে, প্রতিনিয়ত কাজ পাইতেছে। এখানে আপনি দেখেন 5টা অর্ডার আছে। তার মানে প্রফেশনালি যারা কাজ করে, যাদের আসলে প্রফেশনালি একটা ইমেল লাগে, ওই ইমেল সিগনেচারটা কিন্তু তারা করিয়ে নেয় কাদের দ্বারা, আমাদের দ্বারা। আমরা যারা অনলাইনে ইনকাম আর্নিং করি, বা আর্নিং করার জন্য অনলাইনে অ্যাকাউন্ট করি, গিগ করি, তাদের দ্বারা কিন্তু এই কাজগুলো করায় নেয়। এখন ইমেল সিগনেচারটা আসলে কোথায় থাকে, বা ইমেল সিগনেচারটা আসলে কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসটা আমরা একটু দেখি। আমি কম্পোজে ক্লিক করলাম, কম্পোজে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন, আমি কাউকে যদি মেল করতে চাই,
তাহলে আমাকে এখানে মেলটা দিতে হয়, সাবজেক্টটা লিখতে হয়, এখানে আমাদের মেলের অপশনটা দিতে হয়। নিচে আপনি দেখতে পারতেছেন এখানে আমার একটা ইমেজ দেওয়া থাকে, আমার নাম দেওয়া থাকে, আমার ডেজিগনেশন দেওয়া থাকে। আমি কি কি সার্ভিস দেই সেই জিনিসগুলোও কিন্তু চাইলে আমরা এখানে দিতে পারি। আমার যে সোশ্যাল আইকন গুলো আছে, সোশ্যাল প্রোফাইল গুলো আছে, সেগুলো আমরা এখান থেকে লিংক আপ করে দিতে পারি। সেম আমার ফোন নাম্বার, ইমেল, আমার অ্যাড্রেস, এই জিনিসগুলো আমরা এখান থেকে কিন্তু দিতে পারি। তখন আপনার ক্লায়েন্ট কি করবে, যখনই আপনার এই ইমেলটা যাবে, ইমেলটা যাওয়ার সাথে সাথে সে কিন্তু দেখতে পাবে যে এখানে একটা মেল আসছে, মেলের মধ্যে আপনার এই ইমেল সিগনেচারটা কিন্তু দেখা যাবে নিচে। যখনই আপনার এই ইমেল সিগনেচারটা দেখা যাবে, আপনার জাস্ট ফেসবুকে ক্লিক করার সাথে সাথে ফেসবুকে কিন্তু নিয়ে যাবে। আমার এখানে নিয়ে যাচ্ছে না কেন, কারণ হচ্ছে এটা আমি ডেমো হিসেবে তৈরি করেছিলাম, সেজন্য এটা নিয়ে যাচ্ছে না। এই ফেসবুক প্রোফাইলের মাঝখানে একটা অ্যাঙ্কর ট্যাগ থাকে, সেটার মাঝখানে আমাদের লিংক গুলা করে দিতে হয়। কিসের লিংক? আমাদের যে ফেসবুক প্রোফাইল বা টুইটার প্রোফাইল গুলো আছে, এই প্রোফাইল লিংক গুলা যদি আমরা এখানে করে দিই, তাহলে এখান থেকে ক্লিক করার সাথে সাথে কি হয়, আমাদের ওই ফেসবুক প্রোফাইলে নিয়ে যায়। আবার যখন এখানে আমাদের ফোন নাম্বারটা থাকে, ফোন নাম্বারে ক্লিক করার সাথে সাথে কি হয়, আমরা যদি এটা আসলে মোবাইল থেকে করি, তখন কিন্তু ওইটার সাথে সাথে ফোন চলে যায়। যখন আমরা ইমেলে ক্লিক করি, তখন আমাদের ইমেলের জন্য একটা অপশন চলে আসে। এই যে বিষয়গুলো, এই যে সার্ভিসগুলো আমাদেরকে দিচ্ছে, এটা কিন্তু একমাত্র ইমেল সিগনেচারের মাধ্যমে পসিবল। আসলে ইমেল সিগনেচারটা মানে হচ্ছে এরকম যে শর্টকাট সময়ে সকল ইনফরমেশন গুলো আসলে কি করে কালেক্ট করা যায়, এটা। তার মানে আমরা আশা করি ইমেল সিগনেচার সম্বন্ধে আইডিয়া নিতে পেরেছি। আর ইমেল সিগনেচার তৈরি করার জন্য বেশি কিছু না, জাস্ট এইচটিএমএল সম্বন্ধে ভালো আইডিয়া থাকলে হয়, এবং সিএসএস তেমন কিছু না, জাস্ট আপনার হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এরপর কালার কারেকশন, টেক্সট অ্যালাইন সেন্টার, এগুলো যদি আপনি ভালো জানেন, ছোটখাটো কিছু কাজ জানেন, আর হচ্ছে ইনলাইন সিএসএস হলে মোটামুটি হয়। এখানে ইনলাইন সিএসএস দিয়ে সবকিছু করতে হয়। জাভাস্ক্রিপ্ট, জেকিউডি, বুটস্ট্র্যাপ কোনো কিছু এখানে সাপোর্ট করে না। ইভেন এক্সট্রা আপনার যেটাকে বলা হয় এক্সট্রা লিংক করে যে সিএসএসটা ইউজ করি আমরা, সেটাও কিন্তু এখানে কাজ করা যায় না। তার মানে আমরা শুধুমাত্র ইনলাইন দিয়ে এখানে কাজ করতে পারবো, ইন্টারনাল বা এক্সটার্নাল দুইটা থেকে একটা সিএসএস দিয়েও কিন্তু আমরা এখানে কাজগুলো করতে পারবো না। তার মানে এখন যদি আমরা ইমেল সিগনেচারের উপর নিজেকে দক্ষ করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা বেনিফিট পাওয়া সম্ভব। তবে সেটার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, এইচটিএমএল এবং সিএসএস সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এবং এখানে আরো অনেক কিছু আছে, যে জিনিসগুলো আসলে অনেকে বলে না। আমরা এটার উপরে বেশি ফোকাস করতেছি, কারণ এটা শর্ট টাইমে আর্নিং এর একটা ভালো ওয়ে। আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছিলাম শর্ট টাইমে কি করে আর্নিং করতে পারেন। আর সেটা দেখার জন্য, দেখতে হলে অবশ্যই আমাদের নগর টেক আইটি চ্যানেলটা ভিজিট করতে পারেন। এই বিষয়ে আমাদের সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আমাদের সার্ভিস গুলোতে চলে যাই, আসলে আমরা কি কি সার্ভিস আপনাদেরকে দিচ্ছি। আওয়ার কোর্স মডিউল আপনারা কি কি পাচ্ছেন। HTML পাবেন। HTML এর হাইয়েস্ট যেটা আছে আপনার HTML আপডেট ভার্সন, সেটা হচ্ছে HTML5। HTML সম্বন্ধে আমরা পূর্ণাঙ্গ ধারণা দেব। HTML টা কি এটা আমরা একটু জানি। HTML টা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর ফুল মিনিংস হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার মানেটা কি? HTML টা কিন্তু আসলে কোনো ল্যাঙ্গুয়েজ না। যেমন আপনার হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেগুলো পিএইচপি, পাইথন বলেন, এগুলো কিন্তু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, বাট এইচটিএমএল টা কিন্তু একটা পূর্ণাঙ্গ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না। জাস্ট এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ মানে হচ্ছে, আমরা যদি মানুষের বডির সাথে তুলনা করি, মানুষের যে কঙ্কালটা, এই কঙ্কালটা তৈরি করার জন্য আমরা ইউজ করি হচ্ছে HTML5 বা HTML। অর্থাৎ একটা ওয়েবসাইটের পুরো স্ট্রাকচার তৈরি করার জন্য, একটা ওয়েবসাইটে কোথায় কি থাকবে এই জিনিসটা আমরা তৈরি করার জন্য ইউজ করি হচ্ছে HTML টা। আর এটা দিয়ে আমরা যে জিনিসগুলো করব, জাস্ট HTML দিয়ে ও একটা ওয়েবসাইটের মার্কআপ তৈরি করব। ক্লিয়ার HTML সম্বন্ধে? আমার কথা কি শুনতে পারতেছেন? জি জি বলেন। নেট ডিস্টার্ব করতেছে, আপনি তাহলে লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখেন ঠিক হয় কিনা। আমার তো মনে হয় না নেট প্রবলেম, আপনারই মনে হয় হচ্ছে, কারণ সবাই তো শুনতে পারতেছেন, দেখতে পারতেছেন, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই ভিডিওটা কিন্তু ইউটিউবে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে রিপিট করে নিতে পারবেন। এই বিষয়গুলো আরো খুব ভালোভাবে এখান থেকে দেখে নিতে পারবেন, সমস্যা নাই। যাদের নেট প্রবলেম হচ্ছে তাদের জন্য এই সাপোর্টটা থাকছে। ঠিক আছে, এখন হচ্ছে যে সিএসএস টা নিয়ে আলোচনা করি। ও, এইচটিএমএল এর মধ্যে আরেকটা কনফিউশন আছে অনেকের মধ্যে, অনেকে বলে যে ভাই আমি এইচটিএমএল পারি কিন্তু HTML5 পারি না। আসলে বিষয়টা খুবই হাস্যকর, কারণ HTML আর HTML5 একই জিনিস, জাস্ট এটা হচ্ছে যে একটা আপডেট ভার্সন। HTML এ যে কাজগুলো একটু কঠিন লাগতো বা যে কাজগুলো একটু করতে অনেক সময় লাগতো, HTML5 এ সেটা আপডেট নিয়ে আসা হচ্ছে। আর সেই আপডেটের মাধ্যমে আমরা চাইলে খুব সহজে কিন্তু কাজগুলো করে নিতে পারি, জাস্ট এটা একটা আপডেট, এছাড়া আর কোনো কিছু না। এই HTML আরো অনেক ভার্সন আছে, 1 2 3 থেকে একদম 5 পর্যন্ত চলে আসছে।
তাই আমরা এখন বর্তমানে যেটা দেখি সেটা হচ্ছে HTML5, এরপরে হয়তোবা HTML6 আসতে চলেছে, তখন আমরা হয়তোবা যখন সেটা আসবে তখন আমরা সেটা শিখবো। কারণ যুগের সাথে আসলে তাল মিলায় চলতে হয়, অন্যথায় আসলে অনলাইন মার্কেটপ্লেসে টিকে থাকা সম্ভব না। দেন আমরা আলোচনা করবো হচ্ছে সিএসএস নিয়ে। সিএসএস এর ফুল মিনিংস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। হোয়াট ইজ সিএসএস এন্ড হাউ ডাজ ইট রিলেটেড টু HTML? মানে HTML এর সাথে এটার কানেকশনটা কি? HTML এর সাথে এটা কানেকশনটা হচ্ছে একটা মানুষের কঙ্কালের উপরে যে আপনার আবরণটা থাকে, যেটাকে গোস্ত বলা হয় আর কি, মানুষের উপরে চামড়া বলা হয়, এই জিনিসটা কাজটাই করা হয়েছে মূলত সিএসএস দিয়ে। জাস্ট আমরা এটাকে একটা তুলনা করতে পারি। ধরেন একটা বিল্ডিং তৈরি করা হলো, বিল্ডিং এর ভিতরে প্রথমে কি করা হয়? প্রথমে আপনার অনেক বড় বিল্ডিং করতে হলে নিচে ফ্লোর করতে হয়, ফ্লোর বলে এটা কি বলে, নিচে আপনার অনেক শক্ত মজবুত করে পিলার তৈরি করতে হয়। তারপরে এখান থেকে আস্তে আস্তে ইট দিয়ে তৈরি করতে করতে একসময় অনেক বড় একটা বিল্ডিং হয়ে যায়। বাট সিএসএস দিয়ে কি কাজটা করা হয়? আপনার একটা বিল্ডিং তৈরি করার পরে কি করতে হয়? দরজা লাগাতে হয়, আপনার কালার করতে হয়, এরপরে জানালা লাগাতে হয়, দেন আপনার আরো ইন্টেরিয়র অনেক কাজ আছে, যেমন হচ্ছে লাইটিং করতে হয়। এই যে জিনিসগুলা, অর্থাৎ কোথায় কি কাজ হবে, আমরা ওয়েবসাইটের বাসায় পরিভাষায় যদি জানতে চাই, আমরা এখানে একটা HTML দিয়ে ইমেজ নিব, সেই ইমেজটার উইথ কতটুকু হবে, সেই ইমেজটার হাইট কতটুকু হবে, সেই ইমেজটার অ্যালাইন কোথায় হবে, এটা কি লেফটে থাকবে, রাইটে থাকবে, না কোথায় থাকবে। একটা টেক্সট নিব, ওই টেক্সটটার ফন্ট সাইজ কতটুকু হবে, ফন্টটা কতটুকু মোটা হবে, ফন্টের কালারটা কি হবে, অর্থাৎ কোন জিনিসটার পজিশন কি হবে, কোন জিনিসটার সাইজ কেমন করতে পারি, আমরা সেই জিনিসগুলো করব হচ্ছে আমরা CSS3 দিয়ে। অর্থাৎ আমরা ক্যাসকেডিং স্টাইল শীটের মাধ্যমে স্টাইল করব, HTML-টাকে স্টাইল করব, HTML এর যে কন্টেন্ট গুলো নিব সেই কন্টেন্ট গুলোকে আমরা স্টাইল করব, স্টাইল করে আমাদের আমাদের নিজেদের ইচ্ছা মতো অনেক সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলবো বা সাজিয়ে তুলবো। আর সেটার জন্য ইউজ করব হচ্ছে আমরা CSS-টা। আমি বিস্তারিত বলার চেষ্টা করতেছি যেন আপনারা অনেক কিছু বুঝতে পারেন এখানে আসলে, এই জন্যই কিন্তু অনেক কিছু বলে বোঝানো হচ্ছে। আচ্ছা, মিউট করেন, কে আনমিউট করছেন নিজেকে একটু মিউট করে রাখেন। প্রয়োজন হলেই শুধু আপনারা আনমিউট করে কথা বলবেন, সেই অপশনটা আপনাদের কাছে আছে, কিন্তু অযথায় আসলে আমি এখানে অ্যালাউ পার্টিসিপেন্ট দিয়ে দিয়েছি, আপনারা পার্টিসিপেন্ট করতে পারবেন আনমিউট করে, কিন্তু অযথায় কেউ আনমিউট করে রাখবেন না। দেন আমরা চলে যাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই যে বললাম জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সার্ভারে কাজ করার জন্য মূলত আমাদের এই জাভাস্ক্রিপ্টটা ইউজ করতে হয়। তবে ওয়েবসাইটে আমরা একটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টটা ইউজ করব বেসিক কিছু জিনিস, যেমন এখানে ইফ এলস এর অনেক কন্ডিশনের কাজ আছে, কোথায় ক্লিক করলে কি হবে, কোথায় স্ক্রোল করলে কি হবে, নেটবারটা আমার কোন পজিশনে থাকবে, বা আমার একটা ব্যাক টু বটমে ক্লিক করলে একদম উপরে নিয়ে চলে যাবে, বা আমার একটা মেনুতে ক্লিক করলাম, মেনুতে ক্লিক করার পর ওই যে একটু আগে দেখলাম মেনু সার্ভিসে ক্লিক করার পর নিচে নিয়ে আসতেছে, আবার আমি যখন অ্যাবাউটে ক্লিক করে নিচে নিয়ে আসতেছে। এই জিনিসগুলো আমরা জাস্ট টুকিটাকি কিছু জিনিস আছে যেগুলো আমরা আসলে করবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখানে আসলে জাভাস্ক্রিপ্টে তেমন কিছুই নাই, জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু জিনিস আছে, তবে অনেক কিছুই আছে, কিছুই নাই যে সেটা বলা ভুল হবে। কারণ আপনি এখানে ওয়েবসাইটের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে কি কি করা হচ্ছে এখানে। যখন আমরা এই যে স্ক্রোল করতেছি, আমার মেনুটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে ফিক্সড, তার মানে এটা করা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে। যখনই আমরা সার্ভিসে ক্লিক করতেছি আমাকে এখানে নিয়ে আসছে, এটা করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। কন্ট্যাক্টে ক্লিক করতেছি, এটা জাভাস্ক্রিপ্টের অন্তর্ভুক্ত। এই যে নিচে ক্লিক করতেছি, যখন উপরে নিয়ে যায় সেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছি। এখানে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে নিচে নিয়ে আসতেছে, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছি। জাভাস্ক্রিপ্টের অনেক কিছুই কিন্তু এখানে দেখানো আছে, যেটা আমরা করব জাভাস্ক্রিপ্টের ক্লাসে গিয়ে আমরা এই জিনিসটা দেখতে পারবো বা এই জিনিসটা শিখতে পারবো। এখন হচ্ছে যে আমরা jQuery-টা কি সেটা একটু জানি। jQuery-টা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। ধরেন আপনাকে বলা হলো যে, আপনাকে যদি বলি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা কোড করে দেন, একটা কাজ করে দেন, আবার আরেকজনকে বললাম আপনি jQuery দিয়ে করে দেন, তখন jQuery যে করবে সে কিন্তু অনেক দ্রুত করতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যেহেতু jQuery, জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কাজগুলো করতে আমার অনেক সময় লাগে, অনেক কোডিং করতে হয়, jQuery-র মাধ্যমে আমরা এই কাজগুলো খুবই অল্প কোডিং এর মাধ্যমে এবং অল্প সময়ের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে পারি। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে জাভাস্ক্রিপ্টের থেকে jQuery কাজগুলো কিন্তু অনেক বেশি লাগে। আর jQuery ক্ষেত্রে সকল ধরনের প্লাগইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল, এবং ফ্রিতেই কিন্তু আমরা সকল ধরনের প্লাগইন পেয়ে যাই। এই জন্য jQuery-টা অনেক বেশি ব্যবহৃত হয় ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, অর্থাৎ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে jQuery, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা আপডেট লাইব্রেরি। দেন আমরা ইউজ করব হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেটা জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর কম্বিনেশন একটা ফ্রেমওয়ার্ক। এখন বুটস্ট্র্যাপটা আমরা কেন ইউজ করব? বুটস্ট্র্যাপটা ইউজ করার কারণ হচ্ছে, প্রথমত আমি যদি একজনকে বলি যে আপনাকে একটা চেয়ার তৈরি করতে হবে, এবং চেয়ারটা তৈরি করার জন্য ফার্স্টে আপনি কি করবেন দেখেন,
উদাহরণটা দেখেন, চেয়ারটা তৈরি করার জন্য ফার্স্টে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা কাঠ লাগবে। আর ওই কাঠটা পাবেন কোথায়? একটা গাছ কাটতে হবে, গাছটা কেটে আপনাকে কাঠটা তৈরি করতে হবে। সেই কাঠ থেকে আপনার বিভিন্ন ধরনের চেয়ারের যে পায়া আছে, বসার জায়গা আছে, হেলান দেওয়ার যে জিনিসটা আছে, এই শেপগুলাকে কিন্তু তৈরি করতে হবে। শেপগুলো তৈরি করার পর আপনাকে বার্নিশ করতে হবে বা কালার তৈরি করতে হবে। দেন হচ্ছে আপনাকে আঠা নিয়ে ওই আপনার যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু জোড়া লাগাতে হবে। তখন কি হবে, জাস্ট একটা চেয়ারের রূপান্তরে কিন্তু পরিণত হবে, তাই না? আবার আমি যদি বলি আপনাকে বুটস্ট্র্যাপ দিয়ে করেন, এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে র কোড। র কোড মানে হচ্ছে নিজে হাতে তৈরি করে নেবেন, HTML CSS দিয়ে আপনি তৈরি করবেন। এখন যদি বলে যে বুটস্ট্র্যাপ দিয়ে একটা চেয়ার তৈরি করেন, মানে জাস্ট চেয়ারের সাথে আমি আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি যে আপনি বললাম যে একটা বুটস্ট্র্যাপ দিলাম, আপনার বুটস্ট্র্যাপ দিয়ে একটা চেয়ার তৈরি করেন। আর বুটস্ট্র্যাপে আপনাদেরকে সুবিধাটা কি দেওয়া হচ্ছে? এখানে সুবিধা হচ্ছে, আমার কথা শুনতেছেন না সবাই? আচ্ছা, এখন বুটস্ট্র্যাপটা দ্বারা আমি যদি বলি আপনি একটা চেয়ার তৈরি করেন, তখন আপনি কি করবেন? আমি আপনাকে অপশন দিয়ে দিলাম যে আপনার কাঠ কাটতে হবে না, গাছ কাটতে হবে না, কাঠ কাটতে হবে না, আপনাকে বার্নিশও করতে হবে না, সবকিছু রেডি করা আছে। জাস্ট আপনি আঠা নেন আর হচ্ছে চেয়ারটাকে তৈরি করে ফেলেন। তাহলে কার কাজটা সবার আগে বলে একটু হবে বলেন তো? যাকে র কোড করতে বলেছি নাকি যাকে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে বলেছি, কোনটা? কাঠটা আগে হবে। যাকে বুটস্ট্র্যাপ দিয়ে করতে বলেছি তার কাজটাই কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, যেহেতু অলরেডি তার কাছে প্রিবিল্ড সকল ধরনের জিনিসগুলা কিন্তু দেওয়া আছে। বুটস্ট্র্যাপের সকল কিছুই কিন্তু সিএসএস এর যা কিছু আছে সবকিছু কিন্তু প্রিবিল্ড করা আছে। জাস্ট আমরা কপি পেস্ট করে এনে বসায় দিব। আমাদের কাজই হচ্ছে একটা ওয়েবসাইট কত কম সময়ের মধ্যে আমরা এখান থেকে তৈরি করতে পারি। আর সেটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে বুটস্ট্র্যাপ। কিন্তু বুটস্ট্র্যাপের আরো একটা কাজ হচ্ছে, আর সেটা হচ্ছে রেসপন্সিভ করার জন্য। ফার্স্টে আমরা বলেছিলাম রেসপন্সিভ ওয়েব ডিজাইন কি, সেক্ষেত্রে বলেছিলাম আমরা যে রেসপন্সিভ করার কাজটা হচ্ছে আমাদের কাছে অনেক ধরনের ডিভাইস দেওয়া আছে। প্রথম ডিভাইসটা হচ্ছে এক্সট্রা স্মল, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এক্সএম, যেটা আপনার সর্বোচ্চ উইথ যায় হচ্ছে 576 পর্যন্ত। এই জিনিসটা আমরা এই উইথটার জন্য বা এই ডিভাইসটার জন্য আমাদেরকে রেসপন্সিভ করতে হয়, অর্থাৎ মোবাইল ডিভাইসে আসলে আমাদের ফন্ট ফন্ট গুলা বা আমাদের ডিজাইন গুলা কেমন আসবে। আপনি একটা কি বিষয় খেয়াল করেন যে আমার ডিজাইনটা, এই ডিজাইনটা যদি আমি মোবাইলে নিয়ে যাই, তখন কিন্তু আমার ডিজাইনটা ভেঙে চুরে একটা হয়ে যাবে। হয়তো আমার এতটুকু দেখা যাবে, এইটুকু আমার ডান পাশে চলে গেছে, আমার দেখা যাচ্ছে না। তার মানে কি ডিজাইনটা আমার থাকলো, ডিজাইনটা কিন্তু আমার ভেঙে গেছে। এখন হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এই জিনিসটাই তৈরি করব যে আসলে কোন ডিভাইসে গেলে আসলে কোন জিনিসটা দেখতে কেমন দেখায়, মোবাইল ডিভাইসে গেলে কেমন আসবে, ল্যাপটপ ডিভাইসে গেলে কেমন আসবে, এরপর যখন আমরা কম্পিউটারে যাব তখন কেমন আসবে, যখন অনেক বড় স্ক্রিন, জায়ান্ট স্ক্রিন বা হচ্ছে প্রজেক্টরে দেখা যায় তখন আসলে আমাদের এই জিনিসগুলো কেমন দেখা যাবে। এই যে রেসপন্সিভনেসটা, এই রেসপন্সিভনেসটা আমরা করব হচ্ছে বুটস্ট্র্যাপ দ্বারা। বোঝা গেছে বুটস্ট্র্যাপের কাজগুলো কি? সবাই কি বুঝতে পারছেন এই বিষয়টা? দুই একজন বলতেছেন, বাকি সবাই কি ঘুমাইতেছেন? ওকে, দেন ফাইনালি আমরা যে কাজটা করব, এই সবগুলো জিনিস আমরা করার পর ফাইনালি আমরা যে জিনিসটা যাই সেটা হচ্ছে পিএইচডি টু এসটিএমএল। পিএইচডি টু এসটিএমএল এর কাজটা কি? কার জানেন এটার প্রবলেম কি বলতেছে না বলতেছে, কিছুই বুঝতেছেন। আচ্ছা, পিএইচডি টু এসটিএমএল এর কাজটা কি? পিএইচডিটা হচ্ছে আপনার একটা জিনিস বা একটা ওয়েবসাইট আপনাকে কি করে, ওই একটা যারা গ্রাফিক ডিজাইনার আছে বা ইউআই ইউএক্স ডিজাইনার আছে, তারা মূলত একটা ফটোশপের মাধ্যমে একটা ডিজাইন তৈরি করে। ওই ডিজাইনটাকে পিএইচডি আকারে সেভ করে আমাদেরকে ট্রান্সফার করে, এবং এই পিএইচডি ফাইলটাকে আমরা ট্রান্সফার করে হচ্ছে এইচটিএমএল এ, এবং উইথ বুটস্ট্র্যাপ, অর্থাৎ বুটস্ট্র্যাপ দ্বারা রেসপন্সিভ সহ আমরা এইচটিএমএল দিয়ে এটাকে কোড করি। জাস্ট সেম টু সেম যেমন পিএইচডি থাকবে, পিএইচডির মতো সেম টু সেম আমাদের ওয়েবসাইটটা থাকবে। বুঝতে পারছি? পিএইচডি থেকে, পিএইচডি ফাইল থেকে আমরা এটাকে কনভার্ট করে তৈরি করব হচ্ছে এইচটিএমএল এ। ক্লিয়ার? ওকে, ফাইনালি কথা হচ্ছে হোয়াট উইল ইউ গেট ফ্রম দিস কোর্স। হ্যাঁ বলেন। জি স্যার বলেন, শুনতেছি। কেউ কিছু বলতেছিলেন মনে হয়। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে আসলে এই কোর্স থেকে আপনারা আসলে কি কি পাবেন। এতক্ষণ তো দেখলাম কি কি আমাদের শিখতে হবে, এখন কথা হচ্ছে আপনারা এই কোর্স থেকে কি কি পাবেন। ফুল কনসেপ্ট অফ রেসপন্সিভ ওয়েব ডিজাইন, যতটুকু এখন দেখতে পেরেছেন এর থেকেও অ্যাডভান্স কিছু আলোচনা করা হবে হয়তো, যে রেসপন্সিভ ডিজাইন নিয়ে আসলে কি কি হয়। আমরা সবাই তো ওয়েব ডিজাইন সম্বন্ধে জানি, বাট আমরা ওয়েব ডিজাইন শিখতেছি, আমরা কোডিং করতেছি, ওদের থেকে যদি আমরা ভালো কিছু না জানি তাহলে আসলে ওয়েব ডিজাইন করে কোনো লাভ নাই, কারণ ওয়েব ডিজাইন সম্বন্ধে সার্চ করলে সবাই অনেক ধরনের নলেজ পেয়ে যায়।
এরপর হচ্ছে কনসেপ্ট অফ HTML এন্ড CSS। HTML এবং CSS সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা এবং সম্পূর্ণ কাজ আমরা এখানে করে দেখাবো। আবার কি আঁকা আঁকি করতেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এন্ড হচ্ছে জ্যাকুরি। জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি কাজগুলো করা হয় এই জিনিসগুলো আমরা দেখাবো, দেন জ্যাকুরি দিয়ে আমরা সমস্ত কাজগুলো করব। সকল ধরনের প্লাগইনই জ্যাকুরিতে অ্যাভেলেবেল আছে। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক অফ সিএসএস, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ এবং যে কপি পেস্টের কাজগুলো, অর্থাৎ আমরা খুব কম সময়ে কি করে কাজগুলো করতে পারি এই জিনিসগুলো দেখবো। জ্যাকুরি অল নেসেসারি প্লাগইনস, অর্থাৎ জ্যাকুরি দিয়ে আপনার কাজ করতে গেলে যত ধরনের প্লাগইন আছে, যেমন আপনি একটা ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলেন, এখানে একটা ভিডিও শো করাবে। এখন ওই ভিডিওটা শো করানোর জন্য একটা ভেনুবক্স নামে একটা আপনার আছে, একটা লাইট বক্স নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইন গুলো দেখবো, একটা স্লাইডার থাকে, স্লাইডার গুলো দেখবো। দেন হচ্ছে আমরা আরো অনেক ধরনের প্লাগইন আছে, এই প্লাগইন গুলো দেখবো। যত ধরনের প্লাগইন নেসেসারি প্লাগইন আমাদের প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে, প্রজেক্টের ক্ষেত্রে, এই প্লাগইন গুলো আমরা দেখবো। লাইভ প্রজেক্ট বেস কোর্স, তার মানে আমাদের যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে আপনার অনলাইনে, আর অফলাইনেও আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার আছে। তবে সেটা আপাতত বন্ধ আছে করোনার কারণে। আপাতত এটা আমাদের এখানে আর কি, নুর ইসলাম ভাইয়ের এখানে, ঢাকার এখানে না, আমাদের এখানে আছে, সেটা অফলাইন কোর্স। আপাতত করোনার জন্য এটা বন্ধ আছে। দেন ডোমেন হোস্টিং এন্ড কনসেপ্ট অফ সার্ভার, এই জিনিসটা আপনাদেরকে একটু আগে সার্ভার সম্বন্ধে, ডোমেন হোস্টিং সম্বন্ধে যে আইডিয়াটা দিলাম, বাট ডোমেন হোস্টিং নিয়ে তো অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব তখন সেইটাকে ডোমেন হোস্টিং এর মাধ্যমে আপলোড করতে হবে। এই জিনিসগুলো আমরা দেখাবো। কনসেপ্ট অফ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। আচ্ছা, এমন কাজগুলো কে করতেছেন আমি আসলে বুঝতেছি না, আপনি কি ছোট মানুষ? যদি ছোট মানুষ হতেন তাহলে বুঝতাম বিষয়টা। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা কি, ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি করা হয় এই জিনিসগুলো আমরা দেখাবো। ইমেজ সিগনেচার টেমপ্লেট ডিজাইন, এটার উপর আমরা বেশি ফোকাস দেই, কারণ হচ্ছে এটা যেহেতু কম সময়ে একটা আর্নিং এর প্ল্যাটফর্ম, আমরা এই জিনিসটা দেখি। পিএইচডি টু এইচটিএমএল ডিজাইন উইথ বুটস্ট্র্যাপ 4, অর্থাৎ পিএইচডি থেকে এইচটিএমএল এ কি করে কনভার্ট করতে পারবেন এই জিনিসটা দেখবো। দেন এর থেকে একটা ভালো সাপোর্ট আছে আমাদের, সেটা হচ্ছে 24/7 ডে সাপোর্ট। এনি টাইম যে কোনো প্রবলেম, আমাদের প্রজেক্ট বেস যে কোনো প্রবলেমের জন্য যে কোনো সময়, যদি আমাদের মেন্টরগুলো সব সময় তো আর ফ্রি থাকে না, যখন ফ্রি থাকে যদি আপনি নক করেন, যদি সম্ভব হয় 24/7 ডেজ আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি অনলাইনের মাধ্যমে। ব্যাকআপ ক্লাস এন্ড কে এরকম ড্র করতেছেন আমি আসলে বুঝতেছি না। গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, ব্যাকআপ লেসন রেকর্ডেড ভিডিও, অর্থাৎ আমাদের ক্লাসের ক্ষেত্রে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, বা দেখা গেছে হচ্ছে যে ভিডিও করলাম, ভিডিওতে সমস্যা হয়ে গেছে, তখন ওইটার জন্য আমরা একটা ব্যাকআপ ক্লাস দিব। বা আপনাদের কোনো প্রবলেম বা রিকোয়ারমেন্ট থাকলে সেটার ক্ষেত্রে ব্যাকআপ ক্লাস দিব। আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদের জন্য থাকবে। টোটাল ক্লাস থাকবে হচ্ছে 40 থেকে 45টা। সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আর প্রতিদিন হচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লাস রিকোয়ারমেন্ট। দেন হচ্ছে মার্কেট প্লেস, আমরা কি কি দেখবো মার্কেট প্লেসের মধ্যে? সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে fiverr.com। ফাইবার কি করে গিগ করতে হয়, ফাইবার নিয়ে কি করে মার্কেটিং করতে হয়। আমাদের যেহেতু অলরেডি একজন মার্কেটিং অফিসার আছে আমাদের কাছে, অনেক ভালো মার্কেটিং করায়, মার্কেটিং এর হেড বলা যায়। এই বিষয়গুলো দেখবো আমরা, মার্কেটিং কি করে করতে হয় খুব ভালো, দ্রুত কিভাবে আর্নিং করতে হয়। আসলে দ্রুত বলা যাবে না, কারণ আপনি যদি এখানে ধৈর্য নিয়ে বসে না থাকেন, তাহলে আসলে এখানে এত দ্রুত এখানে আর্নিংটা সম্ভব না। অনলাইন প্ল্যাটফর্ম, এইটাই তো কথা, এইটাই কাজটা এত সোজা না, জাস্ট আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে। 3 সপ্তাহ, এটা তো আপনার খুবই কম। আরো কয়েকদিন অপেক্ষা করেন, মাস 5 অপেক্ষা করেন। আসলে সবার লাক তো ফেভার করে না আমাদের এখানে। আমাদের যে আমাদের ব্যাচের আগের ব্যাচ, সে একটা ছেলে আপনার কোর্স চলাকালীন, ক্রিয়েটিভিটি কোর্স চলাকালীন জাস্ট ইমেজ সিগনেচারটা নিয়ে একটা ডিজাইন তৈরি করেছিল। ওই ইমেজ সিগনেচার সম্বন্ধে সে তো আগে একটু গ্রাফিক্স সম্বন্ধে আইডিয়া ছিল, এই জন্য ইমেজ সিগনেচার নিয়ে সে একটা গিগ করে ফেলে। কোর্সে আপনার ক্লাস যায় প্রায় 20টা 22টা। তখন থেকেই সে ইমেজ সিগনেচার উপরে কাজ পেতে থাকে, এবং সে এখন বর্তমানে লেভেল 2 সেলার, অনেক ভালো কাজ করতেছে। জাভাস্ক্রিপ্টের কয়েকদিন আমার একজন মানস্টেক জাভাস্ক্রিপ্টের একটা কোর্স রিলিজ হয়েছে, ওইটাতে সে অ্যাডমিন নিতে চাইছিল, বাট যেহেতু সে ফুল স্ট্যাক ডেভেলপার, পিএইচপি, লারাভেল এবং এইচটিএমএল সবগুলো দিয়ে কাজ করে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটাই। এই জন্য সে কোর্সটা বন্ধ করতে পারেনি, সময় পায়নি, সে এত পরিমাণ কাজ করতেছে। সবার ক্ষেত্রে যে এরকমটা হবে তেমনটা না, সবার ক্ষেত্রে যে এরকমটা হবে তেমনটা না, জাস্ট কেউ কেউ আছে এরকম লাক ফেভার করে, যারা আসলে কাজ পেয়ে যায়।
বাট আপনাকে এখানে সাকসেস, হুম হুম, জি জি। তবে হ্যাঁ, যেমনটা ভাগ্যের তেমনটা আপনার স্কিল থাকতে হবে। ভাগ্য নিয়ে বসে থাকলে তো হবে না। বুঝতে পারছেন? ভাগ্যও থাকতে হয় আর হচ্ছে স্কিল থাকতে হয়। একজন নন স্কিল মানুষ আর একজন স্কিল মানুষ। আপনি সামান্য হচ্ছে যে একটা চাকরির কথাই বলেন না। যার ভালো স্কিল থাকে সেই কিন্তু এখানে পায়, অ্যাপয়েন্টমেন্ট পায়। আর যার ভালো স্কিল থাকে না সেই জিনিসটা পায় না। দেন আমরা যে মার্কেট প্লেসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে freelancer.com। freelancer.com এর A to Z আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে আমরা থিম ফরেস্ট, রিসেলেবল মার্কেট প্লেস, থিম ফরেস্ট নিয়ে আলোচনা করব। আর থিম ফরেস্টে যদি আপনারা কাজ করতে পারেন, জাস্ট একটা পিএইচডি যদি আপনারা টেমপ্লেট, মানে আপনাদের ভাগ্য যদি এরকম থাকে, ভালো থাকে, আর যদি স্কিল হতে পারেন, একটা পিএইচডি টেমপ্লেট যদি অ্যাপ্রুভ করাতে পারেন আর যদি ওটা সেল হওয়া শুরু করে, তাহলে কিন্তু এনাফ, আর কোনো কিছু লাগে না। একটা পিএইচডি টেমপ্লেট দিয়ে কিন্তু অনেক কোম্পানি দাঁড়ায় গেছে, বহুত কোম্পানি আছে। এবাডার নাম শুনছেন না? এবাডা কিন্তু বর্তমানে অনেক ফেমাস একটা থিম। জি, অনেক ভালো হচ্ছে একটা এভাডা। তার আমরা এই জিনিসগুলো দেখবো, থিম ফরেস্টে কিভাবে, থিম ফরেস্টের মার্কেটিং কিভাবে করতে হয়, থিম ফরেস্টে কি করে অ্যাপ্রুভ করাতে হয় বাংলাদেশ থেকে। আমরা অনেক চালাক তো, অনেক চালাক মানুষ তো, এই জন্য আসলে আমরা এই এই জিনিসগুলো করতে, না ও কমার্স দেখানো হবে না, ও কমার্স দেখানো হবে না। তারপর আমরা দেখি যদি কোর্সের মধ্যে কোনো আপডেট আসে আমাদের টিমের পক্ষ থেকে। আচ্ছা, ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইটে তৈরি করবো। আমরা যখন পিএইচডি টু এইচটিএমএল কাজগুলো করব তখন আমাদের এখানে আপনার ই কমার্সও থাকবে। আমাদের অনেক ধরনের, যেমন বলেন আপনার বিজনেস বলেন, তারপর হচ্ছে পোর্টফোলিও বলেন, আমরা একটা ই কমার্স সাইট নিয়ে কাজ করব। ই কমার্স সাইট নিয়ে কি করে কাজ করতে হয় এই জিনিসগুলো দেখবো। জাস্ট আমরা তো দেখতেছি হচ্ছে ফ্রন্ট এন্ড কি করে তৈরি করতে হয়। ব্যাক এন্ডের চিন্তা যদি করেন তাহলে অবশ্যই আপনাকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে, যেমন পিএইচপি, লারাভেল, এগুলো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? কোর্সের মডিউলে আমাদের একটা থাকবে, ই কমার্স সাইট ওয়েবসাইট তৈরি করার প্রজেক্ট থাকবে। ইউটিউব লিংক হচ্ছে আপনি নোগরটেক আইটি লিখলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি তাহলে আপনাদের চ্যাটিং এ দিয়ে দিই এখানে, এখান থেকে চ্যাটে গেলেই পাবেন। এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে আমাদের, আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মূলত অনেক ভালো একটা পপুলার একটা সিএমএস। এটা ফুল মিনিংস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ খুবই ইজি কপি পেস্ট আর ড্রাগ এন্ড ড্রপ করে আমরা কি করে একটা ওয়েবসাইট খুব কম দ্রুত সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে কাজটা করে ফেলতে পারি। এটার জন্য আমরা ওয়ার্ডপ্রেস সিএমএসটা ইউজ করব। এটার ব্যাকএন্ডটা তৈরি করা হচ্ছে মূলত পিএইচপি দিয়ে। আর এটা ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড সকল ধরনের কাজগুলাই প্রি বিল্ড করা থাকে। অর্থাৎ প্রত্যেকটা টেমপ্লেটে কিন্তু পূর্ব থেকে কাজ করা থাকে। জাস্ট আমাদের কি প্রয়োজন হয়, আমরা যদি চাই যে একটা খুব কম সময়ের মধ্যে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা কাজ করব, সেক্ষেত্রে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি, কপি পেস্ট করি, আমাদের কোন জিনিসটা প্রয়োজন সেটা নিয়ে আসি, কোন জিনিসটা প্রয়োজন নেই সেটা ফেলে দেই। এই কাজগুলো জাস্ট কপি পেস্টে কাজ। ওয়ার্ডপ্রেসটা খুবই ইজি। জাস্ট ওয়ার্ডপ্রেসের আমরা এখানে ফুল কোর্স দেবো না, কারণ ওয়ার্ডপ্রেস যেহেতু আলাদা একটা কোর্স। আমরা ওয়ার্ডপ্রেসের এখানে যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কি করে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস সম্বন্ধে কিছু আইডিয়া দিব, ওয়ার্ডপ্রেস নিয়ে একটা থিম নিব, একটা ফ্রি থিম নিব। ওই থিমটা নিয়ে জাস্ট আপনাদেরকে দেখাবো যে আসলে এই জিনিসগুলো আসলে করা সম্ভব। তো ওয়ার্ডপ্রেসে মূলত এই জিনিসগুলাই থাকবে, আর বেশি কিছু থাকবে না, যেহেতু ওয়ার্ডপ্রেস অন্য একটা কোর্স। তবে আমরা ওয়ার্ডপ্রেসের এখান থেকে জাস্ট 2টা বা 3টা ক্লাস এখানেই করে রাখছি। ওয়ার্ডপ্রেস থেকে প্লাগইন দেখানো হবে না, জাস্ট হচ্ছে একটা আপনার থিম, বেসিক একটা ফ্রি থিম নিয়ে দেখানো হবে। জি জি, এখানে কোনো প্লাগইন দেখানো হবে না, কারণ এটা তো আলাদা একটা কোর্স রিলেটেড, বুঝছেন না? ওয়ার্ডপ্রেসে আপনি অন্য একটা, জি বুঝে নাই। হুম, ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ এইটা আসলে ভালো একটা কোশ্চেন করেছেন। দেখেন, আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, একটা ওয়েবসাইট যদি তৈরি করতে পারেন, তখন ওয়েবসাইটটা কিন্তু কাস্টমাইজ করা আপনার পক্ষে পসিবল। কিন্তু আপনি যদি প্রথমেই বলেন যে একটা ওয়েবসাইট কাস্টমাইজ করব, তখন কিন্তু আপনার পক্ষে কঠিন হবে একটা ওয়েবসাইট তৈরি করা। সেম এরকম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়েও কাস্টমাইজ করতে গেলে আপনার বেসিক কিছু এইচটিএমএল লাগে না বললেই চলে, তবে কিছু ইনলাইন সিএসএস এর কাজ আছে।
যে সিএসএস গুলো আপনি যদি এখানে ওয়েব ডিজাইন সম্বন্ধে আর ধারণা থাকে তাহলে কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন। বাট আপনার যদি এটা সম্বন্ধে কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে। অনেকে বলে যে আসলে আমরা যদি ড্রাগ এন্ড ড্রপ করে এই কাজগুলো করতে পারি তাহলে ওয়েব ডিজাইন কেন শিখবো। একটা হচ্ছে রেডিমেড তৈরি করা, আর একটা হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো তৈরি করলেন। পার্থক্য ওখানে অনেক। আপনি চাইলে কিন্তু একটা ফ্রি থিমে যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারবেন না, বাট এইচটিএমএল সিএসএস দিয়ে করলে কিন্তু যে কোনো ধরনের কাস্টমাইজ আপনি করে নিতে পারবেন। বোঝা গেছে? তাই আপনার যদি এইচটিএমএল সিএসএস সম্বন্ধে যদি কোনো নলেজ থাকে তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আপনার জন্য বেটার। আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে সুইচ করেও কিন্তু ভালো কাজ করতে পারবেন। আবার এরপর পিএইচপি শিখলে আপনি ওয়ার্ডপ্রেসটাও শিখতে পারলেন, ডেভেলপমেন্ট শিখতে পারলেন। সে বিষয়ে আপনার অনেক ধারণা থাকলো। বোঝা গেছে? আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েব আমি বলি ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মূলত, হ্যাঁ ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মূলত আপনি যদি পিএইচপি নিয়ে কাজ করতে চান তখন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা বেটার। কারণ ওয়ার্ডপ্রেসে অলরেডি আপনার পিএইচপি দিয়ে কিন্তু কাজগুলো করা থাকে। যদি আপনি কাস্টমাইজ করেন তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেসটা আপনার জন্য বেটার। আর যদি আপনি চান ডেভেলপমেন্ট শিখবেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তাহলে পিএইচপি শিখে হচ্ছে আপনাকে ডেভেলপমেন্টে যেতে হবে। আর ওয়েব ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র এইচটিএমএল সিএসএস আর এই যে আমরা যে জিনিসগুলো দেখলাম এগুলা করলে হয়। তার মানে ওয়ার্ডপ্রেস একটা পার্ট, একটা আলাদা একটা জিনিস। আর হচ্ছে ওয়েব ডিজাইনটা এটা হচ্ছে মূলত আরেকটা জিনিস। ওয়েব ডিজাইন আরো অনেক কিছু দিয়ে করা যায়, যেমন জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আছে, রিঅ্যাক্ট জেএস এটা দিয়ে করা যায়, আরো অনেক কিছু দিয়ে করা যায়। বুঝা গেছে? ওয়ার্ডপ্রেসটা আলাদা একটা জিনিস আর হচ্ছে ওয়েব ডিজাইনটা আলাদা। জি, জি, যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। হুম, হুম। না, পিএইচডি পিএইচডি ফাইল দিতে পিএইচডি ফাইল দিয়ে আপনি করতে পারেন। সেটার ক্ষেত্রে আপনাকে নিজস্ব কি বলে ওয়ার্ডপ্রেসের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে করতে হবে। পিএইচডি থেকে কনভার্ট করতে পারেন। আবার হচ্ছে আপনি যদি রিকোয়ারমেন্ট দিয়ে দেই, এখানে অনেক প্লাগইন আর হচ্ছে থিম কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তার কারণটাই হচ্ছে থিম এবং প্লাগইন সবগুলাই কিন্তু এখানে অ্যাভেলেবল পাওয়া যায়। যে কারণে কিন্তু আমরা চাইলেই খুবই সুন্দর এবং খুবই ইজি ভাবে শর্ট টাইমের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। জি, জি। স্পিড অপটিমাইজেশন, হ্যাঁ এটা অবশ্যই আমাদেরকে থাকবে। ওয়েব ডিজাইন এখানে থাকবে। এখানে অনেক আসলে কাজগুলা করতে হলে কোর্সে ঢুকতে হবে, না হলে তো আসলে আপনি বুঝতে পারবেন না। জাস্ট আমরা এখানে একটা ফ্রি সেমিনার দিয়েছি যেন আপনারা এই বিষয়ে ভালো নলেজ পান এবং আইডিয়া পান, হ্যাঁ, যেন এখান থেকে আসলে বুঝতে পারেন যে আসলে এটা কি আপনাদের জন্য বেটার কিনা। এখন হচ্ছে যে আসলে এই কোর্সটা কাদের জন্য, কোর্সটা হচ্ছে কাদের জন্য যারা আসলে চিন্তা করেন এরকম যে আমার টাকার প্রয়োজন, আমি আর্নিং করব, আমার এখন আর্নিং প্রয়োজন, তাদের জন্য এই কোর্সটা না। আপনার মধ্যে যদি চিন্তা ভাবনা এরকম থাকে আমি স্কিলড হব, আমি কাজ শিখবো, কাজটা শিখবো, কাজটা শিখার পর আমার আর্নিং প্রয়োজন, তাহলে আপনার জন্য এই কোর্সটা। যারা মনে করবে এই কোর্স ফিটা আপনাদের জন্য কোর্স ফি তো না, জাস্ট রেজিস্ট্রেশন ফিটা যদি আপনার জন্য মনে হয় বেশি তাহলে এই কোর্সটা করার আপনাদের প্রয়োজন নাই। আর যাদের মনে হয় যে আমার স্কিলড হওয়া দরকার, আমার কাজটা শেখার দরকার, তাদের জন্য কিন্তু এই কোর্সটা আপনারা এখানে অ্যাটেন্ড নিতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন। জি বলেন। আপনার সাউন্ড আসতেছে না, একটু জোরে বলেন। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয়। হুম, জি জি বলেন। আচ্ছা, এই বিষয়ে তো আমরা এখানে মূলত যে জিনিসগুলো শিখাবো সেটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery আর হচ্ছে বুটস্ট্র্যাপ, PHP, HTML এই জিনিসগুলো, হ্যাঁ। এই জিনিসগুলো আমাদের কোর্সের। আচ্ছা, আমরা যে জিনিসগুলো কোর্সের অন্তর্ভুক্ত রাখলাম সেগুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery আর হচ্ছে বুটস্ট্র্যাপ, দেন হচ্ছে PHP, HTML এই জিনিসগুলা। আর এখান থেকে কি কি সার্ভিস গুলা পাবেন সেইগুলো এখানে দেওয়া আছে। রেসপন্সিভ ওয়েবসাইট সম্বন্ধে ধারণা দেওয়া হবে, HTML, CSS শিখবো, জাভাস্ক্রিপ্ট, jQuery শিখবো, ফ্রেমওয়ার্ক শিখবো হচ্ছে বুটস্ট্র্যাপ, CSS এর রেসপন্সিভ করার জন্য, jQuery অল নেসেসারি প্লাগইনস গুলো আমরা দেখবো,
লাইভ প্রজেক্ট বেস কোর্স হবে আমাদের, ডোমেইন হোস্টিং সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজের সম্বন্ধে জাস্ট হয়তো বা 2টা ক্লাস থাকবে, জাস্ট কি করে ইনস্টল করতে হয় আর একটা ফ্রি থিম দিয়ে আমরা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই জিনিসগুলো দেখবো, বাট এখানে কোনো প্লাগইন কিন্তু থাকবে না। ইমেজ সিগনেচারটা কি, টেমপ্লেট ইমেজ সিগনেচার কি করে তৈরি করতে হয় এই জিনিসগুলো আমরা শিখবো। পিএইচডি টু এসটিএমএল থেকে কনভার্ট করব আমরা, প্রজেক্ট বেস কাজ করব পিএইচডি টু এসটিএমএল নিয়ে। 24 আওয়ার্স 7 ডেজ সাপোর্ট থাকবে, ব্যাকআপ ক্লাস এবং রেকর্ডেড ভিডিও থাকবে। টোটাল ক্লাস থাকবে হচ্ছে 40 থেকে 45টা, সপ্তাহে ক্লাস হবে 2 দিন এবং 1.5 থেকে 2 ঘন্টা করে। আর মার্কেট প্লেস গুলো দেখবো হচ্ছে ফাইবার, ফ্রিল্যান্সার আর হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস, আর সেটা হচ্ছে থিম ফরেস্ট। এই জিনিসগুলো আমাদের সার্ভিসের অন্তর্ভুক্ত আছে। এখন কথা হচ্ছে যে আসলে কোর্স ফিটা কি। কোর্স ফিটা আসলে তেমন কোর্স ফি বলতে কোনো কিছু রাখা হয় না, জাস্ট আমরা এখানে একটা রেজিস্ট্রেশন ফি রাখছি, আর সেটা হচ্ছে 490 টাকা। 490 টাকা একটা রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে। যাদের কাছে আসলে মনে হবে টাকাটা বেশি, তাদের কোর্সে অ্যাডমিট নেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা মনে করবেন যে আসলে আমার এখন ইনকাম দরকার, আমি ইনকামের জন্য শিখবো, তাদেরও শেখার প্রয়োজন নাই। কারণ আপনার যেহেতু শর্ট টার্ম ইনকাম প্রয়োজন, আপনি অনেক কিছু আছে, অফলাইনে অনেক জব করতে পারেন, কাজ করতে পারেন। বাট আপনার যদি ফিউচার প্ল্যান থাকে, আমি ওয়েবসাইট ডিজাইন শিখবো, দেন এখান থেকে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার আমার চিন্তা ভাবনা আছে, পিএইচপি শিখবো বা লারাভেল শিখবো, তখন আপনি এই কোর্সে অ্যাডমিট নিতে পারেন। কারণ এটার জন্য ধৈর্য প্রয়োজন এবং আপনার ফিউচার প্ল্যান থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এখন হচ্ছে একটা ফর্ম দিব আপনাদেরকে, যারা এখানে ক্লাসটা আজকে ফ্রি সেমিনারটা করেছেন তাদেরকে একটা ফর্ম দিচ্ছি, আপনারা কাইন্ডলি এই ফর্মটা ফিল আপ করে নেবেন। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করলে হয়তো আমাদের ওয়েব ডিজাইনের হেড যিনি আছেন নুরুল ইসলাম নূর ভাই, উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। জি জি, ক্লাসটা আমি নিব, আর এছাড়া বাকি যে কাজগুলো আছে সেগুলো করবে হচ্ছে নুরুল ইসলাম নূর ভাই। হ্যাঁ, লাইফ টাইম, জি না, লাইফ টাইম সাপোর্ট পাবেন। এটা আসলে আমাদের মার্কেট প্লেসে আমরা নতুন, তো জাস্ট আমাদের পরিচয় বা আমাদের যে হচ্ছে প্রথম যেহেতু অনলাইন ক্লাস, এটা এই জন্য কিন্তু আমরা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই কোর্সটা দিচ্ছি। এরপরে যদি আপনাদের, জি জি জি, প্রথম ব্যাচ, এখান থেকে লাইফ টাইম সাপোর্টটা পাবেন যতদিন আপনারা আমাদের ভর্তি হওয়া মানেই হচ্ছে আমাদের স্টুডেন্ট। ক্লাসটা শুরু হবে হচ্ছে স্টুডেন্টের উপর নির্ভর করে, কারণ আমাদের একটা নির্দিষ্ট টার্গেট তো অবশ্যই থাকে, তাই না, যে এতগুলো স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে আমরা ক্লাসটা শুরু করব। সেই বিষয়ে নিয়মিত আপডেট কিন্তু আপনারা পেতে থাকবেন। আপনারা মনে হয় নুরুল ইসলাম ভাইয়ের সাথে অ্যাড আছেন, তাই না? ওনার যে পেজ আছে ওইখানে মনে হয় অ্যাড আছেন, গ্রুপে মনে হয় অ্যাড আছেন। আচ্ছা, ওইখানে নিয়মিত আপডেট গুলো পেয়ে যাবেন। ডেট ফিক্সড বলতে আমরা, হুম হুম হুম, হচ্ছে যে 10 তারিখ, 10 তারিখের মধ্যে হয়তো বা শুরু করতে পারি। স্টুডেন্ট হয়ে গেলেও, আর হচ্ছে স্টুডেন্ট হয়ে গেলে তো আমরা 10 তারিখে শুরু করব, স্টুডেন্ট যদি হয়ে যায়। আর যদি স্টুডেন্ট না হয় সেক্ষেত্রে হয়তো আপনারা আপডেট পাবেন। জি জি, 10 তারিখ। আজকে হচ্ছে 23 তারিখ, তো আজকে জি, কোর্স সম্বন্ধে কিছু ওনাদের কোশ্চেন থাকলে বলেন ওই বিষয়ে। আপনার কোর্স ফি আর হচ্ছে কবে শুরু হবে এই বিষয়টা বলে দিলাম। এটাই ফার্স্ট সেমিনার, এটাই ফার্স্ট কোর্স, আর আপনারা হচ্ছেন ফার্স্ট। না, লেন্থি, তা তো অবশ্যই। আর এটা সমস্যাটা হচ্ছে মান্থলি শেষ দিকে, তো অনেকের হয়তোবা প্রবলেম থাকতে পারে, টাকা পয়সার প্রবলেম থাকতে পারে, বুঝতেই তো পারতেছেন বিষয়টা।
সেটা কিছুই না, বাট যে এই বিষয়টা নিয়ে তো সম্পূর্ণ আলোচনা করলাম, এখন হচ্ছে এটা সম্পূর্ণ তাদের বিষয়, যারা এনরোল করবে আর কেউ করবে বা কেউ করবে না, সেটা তাদের বিষয়। আমি তো বলেই দিয়েছি, 490 টাকা কোর্স ফি যদি কারো কাছে বেশি হয়, তাদের এখানে এনরোল নেওয়ার প্রয়োজন নেই।